প্রথমত আমি বলে দিই, এখন হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাস হবে সন্ধি বিষয়ে। তো আমার স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকে কিন্তু অনেক মজার একটা ক্লাস হবে। দেখো, আচ্ছা, প্রথমত আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে কাজী মুকতাদির আহমেদ। আমি জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকাতে পড়াশোনা করছি। আমার ফোন নাম্বার এখানে দেওয়া দেওয়া আছে। এই ফোন নাম্বারে যখনই তোমাদের যে কোনো প্রয়োজনে, তোমাদের কোনো যদি কিছু বুঝতে না পারো, কোনো সমস্যা যদি হয় পড়াশোনা রিলেটেড, তাহলে আমাকে একটা মেসেজ দিলেই আমি যখনই ফ্রি হব তখনই সেটার রিপ্লাই বা অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আমরা নিচে যাই একটু। আমি তোমাদের বাংলা ক্লাস নিয়ে থাকি, এটা লেখা আছে আর কি এখানে। তো আজকে আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা একটা সুন্দর ক্লাস করব। ঠিক আছে, সন্ধি। আজকে আমাদের ক্লাস হচ্ছে সন্ধি বিষয়। সন্ধিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের যে এমসিকিউ গুলো আসে দেখবে সন্ধি থেকে মাস্ট 2 থেকে 3টে এমসিকিউ থাকবেই। এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, শুধু আমাদের এই ক্লাস 7-এর জন্যই না। তুমি ক্লাস 7-এ উঠো, 8-এ উঠো, 9-এ উঠো, 10-এ উঠো, তুমি যেই ক্লাসেই পড়ো না কেন, সন্ধিটা তোমার লাগবেই লাগবে। আচ্ছা, তো আমরা এখন শুরু করি। দেখো কি লিখেছে। নিচের বাক্যটি লক্ষ্য করো। গ্রাম বাংলায় এখন চাষীদের ঘরে ঘরে নবান্ন। উপরে বাক্যের নবান্ন শব্দটি মনোযোগ দিয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে পাশাপাশি অবস্থিত নব এবং অন্ন, এই দুটি শব্দ দ্রুত উচ্চারণের ফলে তৈরি হচ্ছে নবান্ন। আসলেই তো, দেখো তুমি, দেখো নব ও অন্ন এই দুটো শব্দ তুমি তাড়াতাড়ি উচ্চারণ করো, তাহলে কিন্তু নবান্নই তৈরি হয়। যেমন নবান্ন বা নবযোগ অন্ন নবান্ন। আচ্ছা, এক্ষেত্রে নব শব্দের শেষে নিহিত অ। আচ্ছা, নিহিত মানে কি জানো? নিহিত মানে হচ্ছে লুকায়িত বা লুকানো আছে, এরকম। আচ্ছা, এক্ষেত্রে নব শব্দের শেষে নিহিত অ ধ্বনি এবং অন্য শব্দের প্রথমে অবস্থিত অধ্বনি উভয় মিলে আ ধ্বনি হয়েছে। মানে কি দেখো, মানে হচ্ছে আমরা যেমন কাদা তৈরি করি না, কাদা কিভাবে তৈরি করা হয়? পানি আর বালু মিশিয়ে। তেমনি এখানে এই যে সরেও আর এই যে এখানে সরেও, এই দুটা সরেও মিলে তৈরি হয়েছে কি সরেয়া। যেমন ধরো এটাকে পানি ধরলে আর এটাকে ধরলে কি বালু, আর দুটা মিলে তৈরি হয়েছে কি এই সরেয়া বা পানি, বা সরি কাদা। আচ্ছা, তাহলে কি, তাহলে এই শব্দটার লাস্টে যে অ আছে, এই যে নব, এখানে বর নিচে অটা লুকায়িত আছে, যে এখানে লেখা আছে না নিহিত, এরকম লুকায়িত আছে। এবং অন্য, এখানে কিন্তু আমরা অটা দেখতে পাচ্ছি। সুতরাং এই দুটা অমিলে হচ্ছে সরেয়া। এটা গুলো কিছু সূত্র আছে, আমরা পড়বো এই সূত্রগুলো, কিন্তু আপাতত যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখি আমরা। সুতরাং এখানে কি হচ্ছে, আ হয়েছে, আ ধ্বনি হয়েছে। সে ধ্বনি আর বর্ণ আমাদের জানতে হবে, যেহেতু আমরা সন্ধি পড়ছি। আমি তোমাদের জন্য একটু সহজ করে দিই। বর্ণ হচ্ছে যখন আমরা স্বরীয় স্বরে লিখি সেটাকে আমরা বর্ণ বলি, এবং যখন আমরা স্বরীয় স্বরে এগুলো উচ্চারণ করি তখন আমরা সেটাকে ধ্বনি বলি। ব্যঞ্জন বর্ণ আছে, স্বরবর্ণ আছে। স্বরবর্ণ হচ্ছে স্বরীয় স্বরে এগুলো, আর ব্যঞ্জন বর্ণ যেগুলো সেগুলো হচ্ছে ক খ গ ঘ এগুলো। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা পড়ছি সন্ধি। তো দেখো এখানে আমি যেটা বললাম বা এখানে যেটা উদাহরণ দেওয়া আছে সেটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। নবযোগ অন্ন নবান্ন, স্বরীয় যোগ স্বরেয় সমান সমান স্বরেয়া। লক্ষণীয় যে আমরা যখন কথা বলি তখন অনেক ক্ষেত্রে দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটি শব্দের ধ্বনি মিলে এক হয়ে যায়, কিংবা একটি ধ্বনির প্রভাবে অন্য ধ্বনি বদলে যায় বা লোপ পায়। লোপ পাওয়া মানে হচ্ছে জিনিসটা হারিয়ে যায়, বুঝতে পেরেছো, বা কেটে যায় এরকম কিছু। দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত ধ্বনির এই মিলন পরিবর্তন বা বিলোপই সন্ধি নামে পরিচিত। মানে পাশাপাশি যখন আমরা দুইটা শব্দ ব্যবহার করছি বা দুটো ধ্বনি ব্যবহার করছি, তখন মাঝখান দিয়ে কি হয়, কি একটা বর্ণ বা একটা ধ্বনি এটা মানে চলে যায়, সেটা পরিবর্তন হতে পারে, চলে যেতে পারে, বা দুইটা মিলে অন্য একটা তৈরি হতে পারে। এর নামই হচ্ছে মিলি সন্ধি। আচ্ছা, বস্তুত সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি মানে হচ্ছে মিলন। মাঝে মধ্যে তোমরা যদি যারা এই বাংলা নিয়ে পড়াশোনা করো বা বাংলা নিয়ে একটু রিসার্চ করে থাকবে, তারা দেখবে যে মাঝে মধ্যে সন্ধি মিললি বুঝাই হচ্ছে যে কারোর সাথে কারো যখন একটা ভালো একটা ভাব জন্মায় সেটাকে আমরা সন্ধি বলি। যেমন এটার সাথে ওনার সন্ধি করে দে, এটার সাথে এটা সন্ধি করে দে, বা ওনার সাথে ওনার এটা মনোমালিন্য হয়েছে আমরা তাদের সন্ধি করে দিলাম, মানে মিলিয়ে দিলাম, এই জন্য এটাকে মিলন বলে। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। এটি ধ্বনি পরিবর্তনের একটি বিশেষ প্রক্রিয়া, এটা ইম্পর্টেন্ট। এগুলা কিন্তু ওই যে এমসিকিউ তে আসতে পারে। মাঝে মধ্যে আমরা ভাবি যে খালি সন্ধি গুলাই আসবে, কিন্তু এগুলো আসতে পারে, বুঝেছো? এই ধ্বনি পরিবর্তনের একটি বিশেষ প্রক্রিয়া। আমি যেগুলো দাগাবো তোমরাও বইতে দাগাবে বা লাইন আন্ডারলাইন করে রাখবে। ধ্বনি পরিবর্তনের বিশেষ প্রক্রিয়া, ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনজাত প্রক্রিয়া। কি প্রক্রিয়া? মিলনজাত প্রক্রিয়া। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, সন্ধি সন্ধি বা ধ্বনির মিলন নানান ভাবে হতে পারে। যেমন দুটি ধ্বনির আংশিক বা পূর্ণ মিলন, যেমন শতযোগ অধিক শতাধিক, স্বরীয় যোগ স্বরেয় সমান সমান স্বরেয়া। দেখেছো, এখানে ওই সূত্রটা ব্যবহার করা হয়েছে। এখানে তালেবের স ত, তর নিচে একটা স্বরীয় লুকায়িত আছে, এবং এখানে একটা অ আছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। এই জন্য এটা কি হচ্ছে
শতাধিক হচ্ছে। আচ্ছা দেখো এখানে এখন আমরা তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের তো এটা দেওয়া থাকবে, হ্যাঁ, তো আমরা এটা থেকে কিভাবে বুঝবো এই শতাধিক থেকে? দেখো এই শতর পাশে একটা আকার দেওয়া আছে, এই আকারটা কিন্তু আসলে এই সরেয়াটাকেই রিপ্রেজেন্ট করে। আমরা কারো ফলা চিহ্ন পড়েছি না, ওখানে কিন্তু এই যে আকার দেখতে পাবে, দেখতে পাবে তোমরা। আচ্ছা তাহলে এই শতাধিক যখন থাকবে তখন তোমরা দেখবে যখন মাঝখানে এই যে সরেয়া থাকবে, তার মানে তোমাদের এখানেও একটা সরেয় দিতে হবে, এখানে একটা সরেয় দিতে হবে। এই সরেয়টা থাকবে লুকায়িত, মানে এটা লেখা যাবে না, কিন্তু মনে মনে ধরতে হবে, আর এই সরেয়টা লিখতে হবে আর কি, বুঝছো? আচ্ছা, পূর্বধ্বনি ও পরধ্বনি লোপ। আচ্ছা, দুটি ধ্বনির আংশিক মিলন বা পূর্ণ মিলন, পূর্ণ মিলন যখন হবে তখন জিনিসটা এরকম দেখাবে, যেরকমটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে। আর যদি হয় পূর্বধ্বনি বা পরধ্বনি, মানে সামনের ধ্বনি যদি লোপ পায় আর পরের ধ্বনি যদি লোপ পায়, লোপ মানে কি বাদ হয়ে যায় বা লুকায়িত থাকে, আচ্ছা তখন জিনিসটা হবে এরকমই। দেখো নিশ্চয়, এখানে কি বিসর্গ দেওয়া আছে আর এখানে তাহলে চ দেওয়া আছে, কিন্তু এখানে বিসর্গটা কিন্তু আসলে উঠে গিয়েছে, উঠে গিয়েছে না, এই যে পূর্বধ্বনি লোপ পেয়েছে, এই জন্য এটা কি হচ্ছে, নিশ্চয় হচ্ছে। এই দেখো এখানে বিসর্গ যোগ চ সমান সমান তালেবের স যোগ চ, দেখেছো পূর্বধ্বনি লোপ পেয়েছে যে, এই জন্য এটা লিখেছে হবে। আচ্ছা, সংজ্ঞা। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে কি বলে, সন্ধি বলে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটাও দাগিয়ে রাখবে তোমরা। অথবা পরস্পর সন্নিহিত, সন্নিহিত মানে একসাথে, সন্নিহিত দুটি ধ্বনির মিলন পরিবর্তন বা বিলুপ্তিকেও সন্ধি বলে। মানে এক এক দুটা ধ্বনি যদি মিলন হয়, দুটা ধ্বনি যদি পরিবর্তন হয়, একটা জন্য যদি আরেকটা পরিবর্তন হয়, একটা জন্য যদি একটা বিলুপ্তি ঘটে বা লুকায় যায় বা নষ্ট হয়ে যায় বা চলে যায়, তখন সেটাকে সন্ধি বলে। যেমন দেখো উদাহরণ দিয়েছে, উদাহরণ দিই, সরি, এখানে একটা ডক্টর মোহাম্মদ এনামুল হক, উনি হচ্ছে বাংলাবিদ একজন। একাধিক ধ্বনির মিলন লোপ বা পরিবর্তনের নাম সন্ধি। তিনি বলেছেন যে একাধিক ধ্বনির মিলন লোপ, লোপ মানে লুকানো, বা পরিবর্তন মানে চেঞ্জ হয়ে যাওয়ার নামই হচ্ছে কি, সন্ধি। এটা হচ্ছে সন্ধির একবারে বেসিক। তোমার এই জিনিসটা যদি তুমি বুঝে যাও তাহলে বাকি সন্ধিটা তোমার জন্য খুব ইজি হবে। আচ্ছা, সন্ধি মেলি সূত্রের মতো, আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র জানি না, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক এরকমই সূত্র, বুঝেছো? সন্ধির প্রয়োজনীয়তা। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি দ্রুত উচ্চারণের সময় সন্ধির ফলে উচ্চারণ স্বাচ্ছন্দ্য আসে এবং উচ্চারণ সহজতর হয়। সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে, এটা অনেক ইম্পর্টেন্ট। সন্ধি ভাষাকে কি করে, সংক্ষিপ্ত করে। এগুলা তোমাদের এমসিকিউ আসার সম্ভাবনা কম, কিন্তু এগুলা থেকে এমসিকিউ আসতে পারে, কারণ মাঝে মধ্যে দেখবে যে এরকম মানে যেগুলো আমরা পড়ে থাকি সেগুলো প্রশ্ন না করে ভিতর থেকে প্রশ্ন করে, বা প্রশ্ন যদি সহজ করতেছে তখন এইসব প্রশ্ন করে। এবং অনেকেই আমরা যেহেতু এগুলো পড়ি না, সুতরাং আমরা এগুলো পারিও না, বুঝতে পেরেছো? এই জন্য এগুলো একটু দেখে দেখে রাখবে, যেগুলো আমি আনলাইন করছি। যেমন দেখো, নবযোগ অন্ন, নব বা শুধু নব ও অন্ন উচ্চারণের সময় প্রয়োজন নবান্ন, উচ্চারণে তার চেয়ে কম সময় লাগে। যেমন দেখো আমি যদি বলি নব অন্ন, এই দুটাই বলতে আমাদের বেশি সময় লাগছে না, কিন্তু আমরা যদি বলি নবান্ন তাহলে কিন্তু আমাদের কম সময় লাগছে। তুমি যদি স্টপজ দিয়ে ধরে রাখো তাহলে কিন্তু তুমি এটাই দেখতে পাবে। এছাড়া নব অন্ন বলতে যে ধরনের উচ্চারণ শ্রম প্রয়োজন, নবান্ন তার চেয়ে সহজে উচ্চারিত হয়। আচ্ছা দেখো, এছাড়া নব অন্ন বলতে যে ধরনের উচ্চারণ শ্রম প্রয়োজন, নবান্ন তার চেয়ে সহজে উচ্চারিত হয়। এই যে মাত্র যে আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম, আমি বললাম নব অন্ন, এটা বলতে সময় লাগছে না। তুমি যদি এখন তুমি নিজেও দেখো ট্রাই করে, নব অন্ন বলবে সময় লাগবে বেশি, নবান্ন যদি বলো তাহলে কিন্তু সময় কম লাগবে। মেই এটাই আজকে মানে সন্ধি তোমার জিনিসটাকে সংক্ষেপ করতেছে, মানে কম সময় লাগতেছে আর কি। দেখো আবার কি লিখছে, কেবল তাই নয়, আলাদাভাবে নব অন্য উচ্চারণের চেয়ে একসঙ্গে নবান্ন উচ্চারণ অনেক বেশি শ্রুতিমধুর। শ্রুতিমধুর মানে শুনতে সুন্দর লাগে, অর্থাৎ সন্ধি ভাষার ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে। ধ্বনিগত মাধুর্য মানে জিনিসটা যেটা সুন্দরভাবে শোনায় এরকম কিছু বোঝায়, এটাও ইম্পর্টেন্ট। সন্ধির ফলে নতুন নতুন শব্দ তৈরি হয়, এটা সত্য কথা। শুদ্ধ বানান লিখতেও সন্ধি সহায়তা করে অবশ্যই। যখন তুমি কোনো রাইট বানান লিখবা বা লিখবা তখন তুমি দেখবা যে সন্ধির এখানে একটা প্রয়োগ আছে, সব বানানে। আচ্ছা আমরা এগুলো সামনে দেখবো আরো। সুতরাং উল্লিখিত দিকগুলো বিবেচনায় বাংলা ভাষায় সন্ধি প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে বাংলা ভাষায় সন্ধি প্রয়োজনীয়তা কি, অপরিসীম। এখান থেকে হচ্ছে আমাদের মেইন জার্নিটা শুরু হয় সন্ধির। আচ্ছা, সন্ধি মেনলি স্বরসন্ধি। স্বরসন্ধি স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। আচ্ছা আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে আমাদের স্বরবর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনধ্বনি, এগুলো কিন্তু জানতে হবে। আমি আরেকবার রিপিট করছি, স্বরবর্ণ হচ্ছে স্বরে স্বরে এগুলো, এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে ক খ গ ঘ ঙ, যেটাকে লিখি আমরা সেটাকে বলি বর্ণ, এবং যেটাকে আমরা মুখ দিয়ে উচ্চারণ করি সেটাকে বলি আমরা ধ্বনি। আচ্ছা, তো দেখো কি লিখেছে, স্বরধ্বনির স্বরসন্ধির উদাহরণ, এই মানে সংজ্ঞাটা আমি একটু দেখি। স্বরসন্ধি, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। মানে একটা স্বরধ্বনির সাথে যখন আরেকটা স্বরধ্বনির একটা যোগ হবে তখনই হবে কি, স্বরসন্ধি হবে। যেমন দেখো, নবযোগ অন্ন নবান্ন, নবযোগ অন্ন কি, নবান্ন। এখানে কোন সূত্রটা ইউজ হয়েছে, আমাদের প্রথমে দেখেছিলাম স্বরযোগ স্বরেয়,
সমান সমান সরেয়া। দেখো তুমি যদি প্রত্যেকটা সন্ধি বা উদাহরণ যেগুলো আছে আমাদের, যেগুলো পরীক্ষায় আসে মেনলি, পরীক্ষায় আমাদের এই উদাহরণ থেকেই প্রশ্ন আসে, বুঝেছো? মাঝে মধ্যে আমি যেগুলো দাগালাম ওখান থেকে প্রশ্ন আসে, বাট এইসব থেকে প্রশ্ন আসে। তুমি যদি নিজে নিজেই মনে মনে 5 বার করে এটা বলো এবং মানে ক্লাস শেষে আরো 5 বার বলো এবং একবার করে লিখে রাখো এবং প্রতিদিন একবার করে রিভিশন দাও, তাহলে কিন্তু তোমার সবগুলো উদাহরণই মুখস্থ হয়ে যাচ্ছে। এবং তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে তোমার আরো ইজিলি মুখস্থ হচ্ছে এবং তুমি ইজিলি সেটা পরীক্ষার সময় যে কোনো ধরনের সন্ধি তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। আর এছাড়া পরীক্ষার সময় যে সন্ধিগুলো আসবে না, সব এই বইয়ের উদাহরণ থেকে আসবে। এই যে নবযোগ অন্য নবান্ন, এই যে সূত্রটা, এটা ইম্পর্টেন্ট। এরপর হিমযোগ আলয় হিমালয়, এটা ইম্পর্টেন্ট। এগুলা এখান থেকেই আসে উদাহরণ। দেখো এখানে দেখো, হিমযোগ আলয়, এখানে হিমের যে মটা আছে না, মন নিচে কি লুকাতে আছে? অলুকিত আছে। এবং এই যে সরেয়া, এটা কোথা থেকে এসেছে? এই যে আলয় হিমালয়, তাহলে কি হচ্ছে? সরেয়া হচ্ছে। মানে সূত্রটা হচ্ছে যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি বা সরেয় যোগ সরেয়া বা সরেয়া এবং সরেয়া যোগ সরেয় বা সরেয়া, এই দুটো যদি থাকে তাহলে কি হবে? অ্যান্সার সরেয়া হবে। এটা মনে রাখবে। তাহলে হিমযোগালয় কি? হিমালয়। এছাড়াও আছে বিদ্যাযোগালয় বিদ্যালয়, এগুলো আমরা উদাহরণ দেখবো সামনে। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এই দুটো দাগিয়ে রাখবে কিন্তু, সূত্রগুলো দাগিয়ে রাখবে। মাঝে মধ্যে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, হিমালয় কোন সূত্রে হলো? এই সূত্র হলো, এই সূত্র হলো, না অন্য সূত্র হলো? তখন কিন্তু এরকম আসতে পারে। আচ্ছা, ব্যঞ্জন সন্ধি। স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এখন দেখো, আমরা যে একটু আগে স্বরসন্ধি পড়লাম, ওখানে কি দেখলাম? যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি হতে হবে, এটা মানে হতেই হবে, এছাড়া কিন্তু স্বরসন্ধি হবে না। কিন্তু ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে জিনিসটা একটু এরকম না, জিনিসটা একটু অন্যরকম। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি, মানে যে কোনোটার সাথে যে কোনোটা যাইতে পারবে, এবং এটাকেই বলা হয় ব্যঞ্জন সন্ধি। শুধুমাত্র একটা জিনিস যেতে পারবে না, সেটা যেন কি? সেটা হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি হলে সেটা আবার ব্যঞ্জন সন্ধি হবে না, সেটা কি হবে? স্বরসন্ধি হবে। আচ্ছা দেখো এখানে কি লেখা আছে, উৎযোগ চারণ উচ্চারণ। উৎযোগ চারণ কি? উচ্চারণ। এখানে কি ব্যঞ্জন সন্ধি দেওয়া না ত আর চ, এখানেও কি ব্যঞ্জন সন্ধি দেওয়া, ব্যঞ্জন বর্ণ দেওয়া বা ব্যঞ্জন ধ্বনি দেওয়া। তো এখানে কি হচ্ছে? দুটা মিলে কি হচ্ছে? ব্যঞ্জন সন্ধি হচ্ছে। যেমন দেখো ত আর যখন চ, এখানে সূত্রটা কি? ত সন্ত যোগ চ, চ চ বা ডাবল চ আমরা যেটাকে বলি। যেমন দেখো সৎ যোগ জন সজ্জন, ত যোগ জ বর্গের জয় বর্গের জ, এটাকে কিন্তু যমজ জ বলা হয়, জানো? এটা মনে রাখবে। আচ্ছা উদাহরণ গুলো আবার পড়লাম আমি। উৎ যোগ চারণ উচ্চারণ, সৎ যোগ জন সজ্জন। খণ্ডটাও ব্যঞ্জন বর্ণ, চটাও ব্যঞ্জন বর্ণ, এখানেও খটাও খণ্ডত্বটাও ব্যঞ্জন বর্ণ, বর্গের জটাও কি? ব্যঞ্জন বর্ণ। এগুলো মনে রাখবে কিন্তু। আচ্ছা, এই উদাহরণটা তাহলে তোমরা মনে মনে 5 বার পড়ে ফেলো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সবগুলো উদাহরণ ইম্পর্টেন্ট, আমরা কিন্তু কোনো উদাহরণ ছাড়বো না, বুঝে বুঝে পড়বো এবং মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, সন্ধি মিলে 3 প্রকার, এটা তো আমরা দেখলামই। আমরা পড়েছি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি যখন পড়েছি তখন কি দেখলাম? যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি যখন যোগ হবে তখন কি হবে? স্বরসন্ধি হবে। ব্যঞ্জন ধ্বনি যখন, ব্যঞ্জন সন্ধি যখন পড়লাম তখন কি দেখলাম? ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সাথে যদি ব্যঞ্জন ধ্বনি মিলন হয় তখন সেটা কি হবে? ব্যঞ্জন সন্ধি হবে। আচ্ছা, এখন আমরা পড়বো বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি হচ্ছে 3 নাম্বার ধাপ যেটা। বিসর্গ সন্ধি হলে ব্যঞ্জন সন্ধির একটি প্রকারভেদ। আচ্ছা, বিসর্গ সন্ধি কি? ব্যঞ্জন সন্ধি আমরা মাত্র পড়লাম না, এটার হচ্ছে একটা শাখা বা প্রকার। আচ্ছা, বিসর্গ হচ্ছে র এবং দন্তেশ্বর সংক্ষিপ্ত রূপ। বিসর্গ কি? র এবং দন্তেশ্বর সংক্ষিপ্ত রূপ। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা শুধু তোমাদের এই মানে ক্লাস 7 এর যে ফাইনাল পরীক্ষা দিবে বা নর্মাল যে পরীক্ষাগুলো দাও তোমরা এমসিকিউ, এখানেই শুধু আসবে না, এটা তুমি বড় বড় যে আমাদের চাকরির পরীক্ষা হয় সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো আসে, যে বিসর্গর সংক্ষিপ্ত রূপ কি? র এবং দন্তেশ্বর। অনেকে শুধু র দেয়, অনেকে শুধু দন্তেশ্বর দেয়, কিন্তু আসলে কিন্তু এই দুইটাই হচ্ছে বিসর্গর সংক্ষিপ্ত রূপ। মানে তো র এবং দন্তেশ্বর সংক্ষিপ্ত রূপ কি? বিসর্গ। এটা মনে রাখবে। যেমন দেখো, তার মানে কি? তার মানে আমরা বুঝলাম যে যখনই আমাদের এই বিসর্গ থাকবে তখনই আমাদের কি বসবে? এই র বা দন্তের স। এখন তোমাদের পরিস্থিতি বুঝে এটা বসাতে হবে বা কমন সেন্স ইউজ করে। যেমন দেখো, আবিযোগকার, এটা কি হবে? আবিষ্কার। এখানে কি বসেছে? দন্তের স বসেছে কিন্তু। আচ্ছা দেখো, কখনো কখনো বিসর্গ সন্ধিকে ভিন্ন একটি শ্রেণীতে ফেলে সন্ধিকে 3 প্রকার বলা হয়। মাত্র বলেছিলাম না 3 প্রকার? এখানে 3 প্রকার বলা যায়, আবার বলা যায় যে ব্যঞ্জন সন্ধির আরেকটা প্রকার হচ্ছে বিসর্গ সন্ধি। আচ্ছা, এটা জেনে রাখো তোমরা, এটা খুব একটা পরীক্ষায় আসে না। যেহেতু বিসর্গ ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত, সেহেতু বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত। এখানে কি বলা হয়েছে? যেহেতু বিসর্গ ব্যঞ্জন ধ্বনির অন্তর্ভুক্ত, মানে বিসর্গটা আমরা কিসের ধ্বনির অন্তর্ভুক্ত? ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত। এই জন্য আমরা কি বলি? বিসর্গ সন্ধিটাই ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন এখান থেকে আমাদের মেইনলি নিয়ম শুরু বা
আমাদের মেইন যে পড়াটা আছে সেটা শুরু। এটা মনোযোগ দিয়ে দেখবে। আচ্ছা, কোনো সমস্যা যদি হয় ক্লাসে, মানে যদি বুঝতে না পারো আমাকে কিন্তু বলবে তোমরা, ঠিক আছে? ক্লাসে কিন্তু আজকে অনেক স্টুডেন্ট আছে, আমাকে কিন্তু বলবে বুঝতে না পারলে। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। ব্যঞ্জন স্বরে সন্ধি মানে ব্যঞ্জন আর স্বর যদি মিলিত হয় তখন যে সন্ধিটা। বর্গের প্রথমে, বর্গ মানে হচ্ছে একটা যে আমাদের লেখা থাকে না, সেটা হচ্ছে বর্গ বলি আমরা। বর্গের প্রথমে ব্যঞ্জনের ক, চ, ট, ত, প। বর্গের প্রথমে ব্যঞ্জনের ক, চ, ট, ত, প। পরে স্বরধ্বনি থাকলে বর্গের প্রথমে ব্যঞ্জন স্থলে তৃতীয় ব্যঞ্জন মানে গ, জ, ড, দ, র, দ, ব হয়। যেমন আমরা উদাহরণ দেখি একটা। ক যোগ স্বরধ্বনি সমান সমান গ যোগ স্বরধ্বনি। যেমন দেখো, দিক যোগ অন্ত, দিগন্ত। এখানে কটা কি স্বরধ্বনি, আবার স্বরীয়টা কি স্বরধ্বনি, মিলে কি হচ্ছে গ। মানে বর্গের প্রথমে যদি ক, চ, ট, ত, প এগুলো থাকে, তাহলে পরবর্তীতে কি হয়, এই দেখো কি হয়, গ, জ, ড, দ, ব। যেমন এখানে ক ছিল, এটা কি হয়েছে, গ হয়েছে, দেখেছো, গ হয়েছে। এই যে সুন্দর একটা উদাহরণ, এটা মনে রাখবে। দিক যোগ অন্ত কি দিগন্ত, এটা কিন্তু এখনো বড় বড় পরীক্ষায় আসে। তাহলে কোন নিয়মে হচ্ছে, যদি ক থাকে তাহলে হচ্ছে গ। এই যে আরেকটা উদাহরণ, ক থাকলে কি হচ্ছে, গ হচ্ছে, দেখছো, ক থাকলে কি হচ্ছে, গ। এই যে সুন্দর করে দিয়ে দিলাম। আচ্ছা, আবার দেখো, প্রাগযোগ উক্ত, প্রাগুক্ত, এখানেও কি হচ্ছে, ক থাকলে কি হচ্ছে, গ হচ্ছে। আবার দেখো, তাহলে তোমরা কি বুঝলে? তোমাদের যদি এটার প্রশ্ন দিয়ে থাকো যে প্রাগুক্ত, এটা এখানে সন্ধি বিচ্ছেদ করো, তখন কি দিবে? এখানে যে রস্যু আছে এটা তো বুঝতেই পারছো তোমরা। আর এবং এখানে যে ক আছে না, এই কটা কিসের জন্য এসেছে, গ ছিল এখানে, এই জন্য এসেছে। তো তখন কি দিবে, প্রাগযোগ উক্ত, প্রাগুক্ত। আবার দেখো, বাগিশ, এখানে গ আছে, এখানে এই জন্য ক হয়েছে। আর দীর্ঘিকার তো দেওয়াই আছে এখানে, সুতরাং তোমাদের দীর্ঘিকার লিখতে হবে। কখনো কিন্তু সন্ধিতে একটা ভুল করবে না, আমি তোমাদের একটু বলে দেই। সন্ধিতে যেহেতু এখানে দীর্ঘিকার দেওয়া আছে, তুমি যদি 2 নাম্বার এভাবে দীর্ঘিকার দাও তাহলে কিন্তু তোমার এটা হবে না, বুঝেছো? এটা মনে রাখবে, দীর্ঘিকার বা রসিকার এভাবে দেওয়া যাবে না। দীর্ঘিকার বা রসিকার এভাবে দিতে পারবে না, সবসময় এটার পূর্ণ রূপটা লিখবে। মানে রসিকারের যে পূর্ণ রূপ সেটা হচ্ছে কি রস্যই, দীর্ঘিকারের পূর্ণ রূপ কি দীর্ঘই, এটা লিখবে, বুঝেছো? কখনো এভাবে লিখবে না, এভাবে রসিকার বা দীর্ঘিকার লিখবে না। আচ্ছা, বাগ যোগ ইস, বাগিস। নিজ যোগ অন্ত, নিযন্ত। নিজ যোগ অন্ত নিযন্ত কিভাবে হয়েছে জানো? এই দেখো, এখানে চ আছে না, এই জন্য বর্গের জ হয়েছে। তার মানে ক থাকলে কি হবে, গ হবে। চ থাকলে হবে বর্গের জ, ট থাকলে হবে ড, ট থাকলে হবে দ, প থাকলে হবে ব। এটা মনে রাখবে কিন্তু, এটা মনে রাখবে। এটা কিন্তু তোমাদের এইচডব্লিউ থাকবে, কিন্তু লিখে রাখতে হবে এগুলো। এই নিয়মগুলো সুন্দর করে একটা খাতায় নোট করবে, বুঝেছো? আচ্ছা, এই যে লেখা আছে, চ যোগ স্বরধ্বনি, বর্গের জ স্বরধ্বনি। অস যোগ অন্তা, অজান্তা, দেখেছো? অস যোগ অন্তা, অজান্তা। চ থাকলে কি হয়েছে, বর্গের জ হয়েছে। আর অত দেওয়া আছে, অত আমরা পড়েছি না, একটা অন্তর্নিহিত থাকবে মানে লুকায়িত থাকবে এই অটা, এটা কিন্তু দেওয়া আছে। যে এখানেও কিন্তু অটা লুকায়িত ছিল, এখানে কিন্তু আবার দীর্ঘিকাটা লুকায়িত ছিল না, কিন্তু বের হওয়া ছিল। কারণ লুকায়িত থাকতেই হবে এরকম কোনো কথা নেই, মাঝে মধ্যে লুকায়িত থাকতে হবে, মাঝে মধ্যে লুকায়িত নাও থাকতে পারে, দেওয়া থাকতে পারে। দেওয়া থাকলে তোমাদের জন্য ইজি। যেমন তোমরা জানো যে গ থাকলে হবে ক, এবং দীর্ঘিকা থাকলে হবে কি দীর্ঘই, এটা তো জানি আমরা যেহেতু দীর্ঘিকার দেওয়া আছে। কিন্তু যখন তোমাদের শুধুমাত্র এই যে গ দেওয়া আছে তখন তোমরা ক লিখছো, এবং এরপর কি লিখবে, এরপরে এই যে রস্যুটা লিখতে হবে, প্রাগযোগ উক্ত, প্রাগুক্ত, এটা মনে রাখতে হবে আমাদের। কারণ এখানেও কিন্তু রস্যু দেওয়া আছে, দেখো যে প্রাগুক্ত, গ রস্যুকার, দেখেছো? এখানেও কিন্তু রস্যুকার দেওয়া আছে, জন্য আমরা এখানে রস্যু দিয়েছি, এটা মনে রাখবে। আর অর্থ এখানে অটা লুকায়িত আছে, এটা সবসময় লুকায়িত থাকে, এটা মনে রাখবে। সবগুলা বর্ণ, ব্যঞ্জন বর্ণের সবগুলা বর্ণের সাথে অলুকায়িত থাকে। আমাদের এখন কিছু এমসিকিউ আমরা দেখবো, আশা করি তোমরা ভালো মতোই পারবে ইনশাল্লাহ। আমার এমসিকিউ যেভাবে হয় সেভাবেই হবে, কিছু থাকবে ইজি, কিছু থাকবে একটু হার্ড। আচ্ছা, তাহলে আমাদের এমসিকিউ শুরু হচ্ছে। এটা হচ্ছে একটু ইজি লেভেল, গুড স্টুডেন্টের লেভেল। দেখি তোমরা কে পারো এই এমসিকিউটা। নবপ্লাস অন্ন। ভেরি গুড, কে বললে এটা? স্যার আমি। মাহফুজ বলেছো? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড, তুমি কিন্তু গুড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো। বাকিদেরও কিন্তু বলতে হবে, বাকিদেরও কিন্তু আগে থাকতে হবে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দেখি উত্তর কি দেওয়া আছে, হ্যাঁ নবজোগান্ন, গুড, ভেরি গুড, তোমার অ্যান্সার হয়েছে। বাকিদের থেকেও শুনবো কিন্তু। এই নেক্সট কোশ্চেনটা কিন্তু আমি সবাইকে শুনতে চাই, রোকেয়া, শহীদুজ্জামান, মামুন খান, তোমাদের সবার থেকে শুনতে চাই কিন্তু আমি। অনেক ইজি ইজি প্রশ্ন হচ্ছে। গুড স্টুডেন্টের খেতাব, সবুজ রং হচ্ছে গুড স্টুডেন্টের খেতাব জিতে নিবে। আর যদি তোমরা বেগুনি রংটা জিতে পারো তাহলে হবে বস স্টুডেন্ট, এবং যদি তোমরা লাল রঙের দিতে পারো তাহলে হবে লেজেন্ড স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা দেখি 2 নাম্বার প্রশ্ন,
ব্যঞ্জন সন্ধি কিভাবে গঠিত হয়? দেখি এটা পারো? স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির বা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনে। ভেরি গুড। আবার বলেছো মাহফুজ তুমি? জি জি স্যার। ভেরি গুড। বাকিরা পারবে না, এটা বাকিরা পারবে না, চেষ্টা করে দেখো, পারবে ইনশাল্লাহ। বাকিরা পারবে না, রোকেয়া, এরপর কে আছে, শহীদুজ্জামান আছে, মামুন খান আছে, তোমরা পারবে না এগুলো? ইজি তো এটা, তোমাদেরও কিন্তু পারতে হবে, ভালো মানুষ তোমরাদেরও কিন্তু পারতে হবে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ক্লাসের মধ্যে তোমরা পার্টিসিপেট যদি না করো তাহলে কিন্তু ভুলে যাবে আস্তে আস্তে, বুঝেছো? যখন তুমি একটা জিনিস কথা বলবে, একটা জিনিস দেখবে বা বলবে, তখন কিন্তু তোমাদের এটা মনে থাকবে ইজিলি। আর আমাদের ব্রেন যত ধরনের অ্যাক্টিভিটি করি না আমরা, সব মনে রাখে, আর যেগুলো বারবার করি সেগুলোই আমাদের মুখস্থ হয় বা মনে রাখে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি, তাহলে গুড স্টুডেন্টের ক্ষেত্রে আবার অর্জন করে নিয়েছো মাহফুজ তুমি, কংগ্রেচুলেশন। আমাদের অ্যান্সার দেওয়া আছে নিচেই, ভেরি গুড। আচ্ছা, 3 নাম্বারটা দেখি, এটা 3 নাম্বারটা কে পারে? 3 নাম্বারটা কিন্তু কঠিন লাগছে নাকি, দেখি তো। উচ্চারণ, উচ্চারণ, এখানে কোন সন্ধি ঘটেছে দেখি, কেউ পারে নাকি? কিন্তু আমরা ব্যঞ্জন পড়ে, সন্ধি। ভেরি গুড। ব্যঞ্জন সন্ধি কেন হয়েছে বুঝতে পেরেছো? এই যে খণ্ডত্ব দেওয়া আছে না, এখানে খণ্ডত্ব কি ব্যঞ্জন বর্ণ না বা ব্যঞ্জন ধ্বনি না? জি এই যে খণ্ডত্ব, আর এখানে কি দেওয়া আছে, চ দেওয়া আছে। আমরা কি পড়েছি, স্যার। ব্যঞ্জন ধ্বনির তো সাথে যখন ব্যঞ্জন ধ্বনি মিলিত হতে পারে হবে। জয় হয়। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড মাহফুজ, ভেরি গুড। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি ভেরি গুড স্টুডেন্ট। আচ্ছা, গুড স্টুডেন্ট রেখে আবার অর্জন করে নিয়েছে মাহফুজ। দেখি আমাদের 4 নাম্বার প্রশ্নটা কে পারে, কে আমাদের ভেরি গুড স্টুডেন্টের খেতাব অর্জন করে নেয় এবার। এটা কিন্তু একটা, এটা বস স্টুডেন্টের প্রশ্ন ছিল, তাহলে তুমি তো এখন বস স্টুডেন্ট হয়ে গিয়েছো। দেখি নেক্সট প্রশ্নটা কি আসে আমাদের। দেখি 4 নাম্বারটা কি কে পারবে, বিসর্গ সন্ধি কিসের সংক্ষিপ্ত রূপের সঙ্গে যুক্ত হয়? র এবং দন্তের স। ভেরি গুড, ভেরি গুড। মাহফুজ আবারও পেরেছে। তোমরা কি পারবে না এগুলো? এগুলো কিন্তু অনেক ইজি ইজি। তো ওই যে মাহফুজ কিন্তু এখন বস স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছে, দেখি তো। হ্যাঁ, তোমরা কি পারবে না এটা বলতে? যে অ্যান্সার দেওয়া আছে কিন্তু, আমরা কিন্তু পড়েছি একটু আগে এটা। রোকেয়া আক্তার, তুমি কি পারবে না এটা? তুমি কিন্তু এর আগের ক্লাসে অনেক রেসপন্স করেছিলে। শহীদুজ্জামান, মামুন খান, তোমরা কি পারবে না? ভালো মানুষ, এগুলো কিন্তু অনেক ইজি। চেষ্টা করতে হবে, নিজের বলার চেষ্টা করতে হবে। যত নিজেকে পুশ করবে তত জীবনে উন্নতি করবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, আমরা দেখি তাহলে নেক্সট কোশ্চেনটা কি। দেখি নেক্সট কোশ্চেন কে পারে। আবিযোগকার, আবিষ্কার, এখানে বিসর্গের সঙ্গে কোন ধ্বনির মিলন ঘটে? দেখি এটা কে পারবে। কোন ধ্বনির মিলন ঘটেছে বিসর্গের সাথে এখানে? দেখি কে পারে। কি মনে হচ্ছে এটা কি হবে? স্যার এটা হলো ব্যঞ্জন ধ্বনি। ভেরি গুড, ভেরি গুড। মাহফুজ আবারও, এবার মনে হয় মাহফুজ লেজেন্ড স্টুডেন্ট হয়ে গিয়েছে মনে হয় এবার। দেখি তো, ইয়েস। এখানে কি দেওয়া, স্বরধ্বনি দেওয়া, এখানে কিন্তু ব্যঞ্জন ধ্বনি হবে, এটা ভুল হয়েছে, এটা কেটে দিচ্ছি। ভেরি গুড, এটা ব্যঞ্জন ধ্বনি হবে। আচ্ছা, ভেরি গুড। মাহফুজ তো অনেক ভালো পেরেছে, ভেরি গুড। আচ্ছা, আরো প্রশ্ন আছে কিছু আমাদের ফার্স্ট পেজ থেকেই, দেখি এটা কে পারে। এটা মনে হয় লেজেন্ড স্টুডেন্টের প্রশ্ন, কে জানে। দেখি এটা মনে হয় ইজি প্রশ্ন, দেখি এটা বলো তো, কেউ পারবে কিনা। স্যার ক থেকে গ। কি বললে, ক থেকে গ? জি স্যার। ভেরি গুড। আমরা পড়েছিলাম না ফার্স্ট নিয়মে, কি পড়েছিলাম, ক যদি থাকে তাহলে কি হবে, গ হবে, তাই না? গ। জি স্যার। আর আমরা কি পড়েছিলাম, কি চ যদি থাকে তাহলে কি হবে, দেখি বলো তো কেউ পারবে কিনা, চ যদি থাকে তাহলে কি হবে? বর্গীয় জ। চ যদি থাকে তাহলে কি হবে? বর্গীয় জ। ভেরি গুড, ট থাকলে হবে বর্গের জ। যাই হোক, আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নটায় চলে যাই। এটা কিন্তু সবগুলো কিন্তু এখন বস স্টুডেন্ট, লেজেন্ড স্টুডেন্টের প্রশ্ন, বাবারে বাবা। দেখি, ব্যঞ্জন স্বরে সন্ধিতে ক যোগ স্বরধ্বনি হলে কি ঘটে, দেখি এটা কি পারে। স্যার ক থেকে গ হয়। দেখি তো কি দেওয়া। ভেরি গুড, ভেরি গুড, তুমি ভেরি ভালো, মাশাআল্লাহ, অনেক ভালো শুন। দেখছো এই প্রশ্নটা কিন্তু এটা আনকমন ছিল, তাই না? এই প্রশ্ন কিন্তু এটা জি আনকমন ছিল। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো মতো পড়ে রাখবে, এগুলো পরীক্ষায় আসতে পারে কিন্তু।
আচ্ছা, আমরা পরের প্রশ্ন দেখি। কোন সন্ধিকে অনেক সময় আলাদা শ্রেণী হিসেবে গণ্য করা হয়? দেখি এটা পারো কিনা, এটা কিন্তু আমরা পড়েছিলাম। স্যার বিসর্গ সন্ধি। ভেরি গুড, ভেরি গুড। বাহ, মাশাআল্লাহ, তুমি দেখি অনেক ভালো স্টুডেন্ট। এটা ইম্পর্টেন্ট আছে, এটা মনে রাখবেন। খালি গেম খেলতে চাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যখন প্রয়োজন হবে আমরা তখনই মাইকটা অন করবো, ঠিক আছে? আরো স্টুডেন্ট আছে এখানে, ওদের জি ডিস্টার্ব হতে স্যার। পারে কিন্তু। আচ্ছা, তোমাদের একটা জিনিস এখানে দেখো কি আছে। এখানে আমি একটা জিনিস লিখে দিয়েছি যে ক্লাসে প্রথমে বসো, স শুনলে গলা ফাটো। মানে ক্লাসে যদি মানে ক যদি থাকে বা এই যে এগুলো যদি থাকে ক চ ট ত প, তাহলে স শুনলে গলা ফাটো মানে গ হবে কিন্তু, বা জ ড দ ব এগুলো ম হবে। এগুলো মনে রাখার জন্য লিখেছি, বুঝেছো? এগুলো কিন্তু মনে রাখার জন্য লিখেছি। তাহলে ক যদি থাকে এবং সেটা যদি বাক্যের প্রথমে বসে বা শব্দের প্রথমে বসে, বা ক ক রিলেটেড যেমন চ ট ত প, এগুলো শব্দের প্রথমে বসলে কি হবে? গলা ফাটে। স শুনলে গলা ফাটে মানে গ, বা আর যা যা আছে গ, বর্গের জ, ড, দ, ব এগুলো হবে। মনে রাখবে এগুলো। আচ্ছা, এরপরে আমরা যাই আমাদের নেক্সট পেজে। ভেরি গুড মাহফুজ, তুমি অনেকগুলো পেরেছো এবার। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো সবসময়ের জন্য মনে রাখবে। আচ্ছা, নেক্সট আমাদের পেজে কি আছে? আচ্ছা, এই যে আমরা যে পড়লাম একটু আগে, সেগুলো আবার আরো কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন যদি ট থাকে, ক চ ট ত প পড়েছি না, যদি ট থাকে তাহলে, আচ্ছা তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে বর্গগুলো আছে না, বর্গগুলো মানে কি জানো? বর্গ মানে হচ্ছে ক চ ট ত প, এটাকে বলা হয় প্রথম বর্গ। দ্বিতীয় বর্গ হচ্ছে খ ছ ঠ ত ফ, এটাকে বলা হয় দ্বিতীয় বর্গ। এই বর্গটা আমি তোমাদের নেক্সট ক্লাসে আলাদা করে লিখে দিব না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরাও পারলে লিখে রাখবে, তোমাদের বইতে দেওয়া আছে, দেখতে পাবে। আচ্ছা, ট যোগ স্বরধ্বনি, ড যোগ স্বরধ্বনি বা ডশনের র। আচ্ছা, তাহলে কি হচ্ছে? ষট যোগ আনন, স্বরানন। এখানে টর জন্য কি হচ্ছে? ডশনের র হচ্ছে, দেখতে পাচ্ছ? টর জন্য কি হচ্ছে? ডশনের র হচ্ছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর এই যে সরেয়াটা কই, আমরা সরেয়াটা কোথা থেকে পাচ্ছি? সরেয়াটা কিন্তু এখানে দেওয়াই আছে, এবার এখানে কিন্তু লুকায়িত নাই, দেখেছো? এটা কিন্তু দেওয়াই আছে। এই জন্য আমাদের খুঁজতে হচ্ছে না নতুন আলাদা করে, এটা লুকায়িত নাই, এটা দেওয়াই আছে। সুতরাং যদি তোমাদের প্রশ্ন থাকে সরানন এটা কোন সন্ধি, বা যদি বলে যে সরানন এটা সন্ধি বিচ্ছেদ করো, তাহলে কি লিখবে? যেহেতু ডোশনাল র আছে তাহলে আমরা ট লিখবো, এবং যেহেতু এখানে আকার দেওয়াই আছে সুতরাং আমরা বাকিটা লিখে দেবো সেম টু সেম। সরেয়া যোগ দন্ত ন যোগ দন্ত ন, শটানন। ভেরি গুড। আচ্ছা, দেখো, ত যোগ স্বরধ্বনি সমান সমান দ যোগ স্বরধ্বনি। তৎযোগ অন্ত তদন্ত, মানে যেহেতু এখানে খণ্ডত্ব দেওয়া আছে, খণ্ডত্ব আরেকটা ভাষণ কিন্তু ত, মানে তকে তুমি যদি শর্ট ফর্মে লিখো তাহলে খণ্ডত্ব লিখতে হয়, বুঝতে পেরেছো? এজন্য এখানে খণ্ডত্ব লেখা আছে। এবং খণ্ডত্ব যদি থাকে তাহলে সেটা ট্রান্সফার হয়ে কি হবে? দ হবে। এবং দ থাকলে সেটা ট্রান্সফার হয়ে কি হবে? ত হবে। দেখো, এখানে কিন্তু অন্ত লেখা কিন্তু এখানে কোনো অ নেই, কিন্তু আমরা উচ্চারণ করছি কি? তদন্ত, তদন্ত উচ্চারণ করছি না, তদন্ত। এই অটা আমাদের যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব, সুতরাং এখানে লিখতে হবে এই যে আমরা লিখেছি অন্ত, এবং এখানে খণ্ডত্বর জন্য কি দিয়েছি? দ দিয়েছি। দেখেছো? আমরা বললাম না একটু আগে, দ হয়েছে এজন্য। আচ্ছা, এই যে আরো উদাহরণ দিয়েছে, কৃতযোগ অন্ত কৃদন্ত, সৎযোগ ইচ্ছা সদিচ্ছা। আচ্ছা, বেশিরভাগ পরীক্ষায় এই যে এটা আসতে পারে, কৃতযোগ অন্ত কৃদন্ত, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, বাট এটাও আসতে পারে, সবগুলোই আসতে পারে, বুঝেছো? কিন্তু পরীক্ষায় বেশিরভাগ সময় দেখেছি আমি কৃদন্ত আসতে। সদিচ্ছাও আসে মাঝে মধ্যে। সদিচ্ছা আসলে অনেকে কনফিউজ হয়ে যায়, কি লিখবে কি লিখবে, কারণ এই যে রসিকাটা দেখে ভয় পেয়ে যায়। আসলে কিন্তু এটা কিন্তু সব থেকে ইজি। দেখো, দন্ত স, দন্ত স মতো থাকবে, দর জন্য তুমি খণ্ডত্ব দিবে যেটা আমরা পড়েছি, বা ত দিবে। এখন ত তো এখানে হবে না, এখানে হবে খণ্ডত্ব, যেহেতু সৎ মানে কোনো শব্দ নাই, সৎ মানে শব্দ আছে। তুমি যদি দেখো, দেখাই আমি তোমার এটা উদাহরণ দিয়ে দেখাই। তুমি যদি লেখো যে দন্ত স যোগ, বা দন্ত স, তুমি যদি দেখো যে, দেখাচ্ছি, এটা তো হচ্ছে না। তুমি যদি এভাবে লিখো, তুমি যদি এভাবে সৎ লিখো, এই যে দন্ত স আর ত যদি লিখো, তাহলে এর মানে কি? আসলে এই শব্দটা কি কোনো মানে আছে বলো তো? এর মানে কিন্তু কোনো মানে নেই। তুমি যদি সৎ যোগ ইচ্ছা লিখো না, এই দুইটা শব্দেরই মানে আছে, বুঝেছো? এই যে সৎ মানে কি? সৎ মানে হচ্ছে ভালো কিছু, বা অনেস্ট, যেটাকে আমরা অনেস্ট বলি ইংলিশে। আর ইচ্ছা মানে কি? একটা ভালো ইচ্ছা। এবং সদিচ্ছা মানে কি? যার ভালো কোনো ইচ্ছা আছে তাকে আমরা কি বলি? সদিচ্ছা বলি, তাই না? এই জন্যই আমাদের কিন্তু তটা লিখতে পারবো না। তোমরা যারা ভাবছো যে যেহেতু খণ্ডত্ব, যেহেতু খণ্ডত্ব দেওয়া আছে তাহলে আমরা এই ত লিখবো, কিন্তু না, তটা লিখতে পারবে না, কারণ এটা কোনো মিনিং হয় না। আচ্ছা,
তাহলে সহযোগ ইচ্ছা কি সদিচ্ছা, যেহেতু দ আছে সুতরাং কি হয়েছে খণ্ডত্ব হয়েছে। মেইনলি ত সূত্র কিন্তু খণ্ডত্ব আমরা লিখবো এখানে, কারণ এটার সাথে এটা মিনিংফুল হচ্ছে। আচ্ছা, পযোগ স্বরধ্বনি বযোগ স্বরধ্বনি, সুবযোগ অন্ত সুবন্ত, সুবযোগ অন্ত কি সুবন্ত, এখানে প নিচে হসন্ত আছে সেজন্য ব হচ্ছে, প সাথে কি হচ্ছে ব হচ্ছে। আচ্ছা একটা জিনিস বলে দেই, যে হসন্তটা কেন হয়, হসন্ত মানে হচ্ছে যে যখন তোমার হসন্তটা উচ্চারণ হয় বা যখন আমরা কোনো জায়গায় হসন্তটা লিখি তখন আমরা সেখানে ওকার আকার উচ্চারণ করি না। এজ লাইক যদি আমরা এখানে শর্ট যে লেখা আছে শর্ট, মূর্ধন্য স আর ট, এখানে যে শর্ট লেখা আছে এখানে যদি ধরো তোমার এই হসন্তটা না দেওয়া থাকতো তাহলে যেন এটার উচ্চারণ কি হতো শট হতো শট, কিন্তু যেহেতু এখানে কোনো হসন্ত দেওয়া আছে সুতরাং এটা উচ্চারণ কি হবে শর্ট হবে। মানে যখন কোনো বর্ণের সাথে দেখবে সেখানে হসন্ত দেওয়া তখন সেই বর্ণটা শুধু একাই উচ্চারণ হবে। অ্যাজ লাইক যেমন এখানে সুপ দেওয়া আছে, সুতরাং এখানে পট উচ্চারণ হচ্ছে কেমনে প, শুধু প হচ্ছে। আর যদি এই হসন্ত না থাকতো তাহলে যেন কি উচ্চারণ হতো প ও, প ওকার সুপ, সুপ উচ্চারণ হতো সুপ, যেহেতু এখানে হসন্ত দেওয়া আছে এখানে কি উচ্চারণ হচ্ছে সুপ। আচ্ছা তাহলে কি প থাকলে হবে ব, যে আমরা পড়েছি না এই যে ব, এখানে পদে আছে, দেখেছো কত সোজা ইজি, কত ইজি। আর তোমরা এটা নিয়ে কত ভয় পাও এই হবে ওই হবে, কিচ্ছু হবে না, কত ইজি দেখেছো। আচ্ছা, স্বরে ব্যঞ্জনের সন্ধি আরেকটা দেখছি আমরা। নিয়ম 2, স্বরধ্বনির পরে ছ হসন্ত থাকলে ছ হসন্ত স্থানে চ ছ হয়। এই যে আমি লিখে দিচ্ছি, স্বরের পরে ছ থাকলে চ ছ হয়। যেমন অযোগ ছ চচ্ছ, তার মানে কি স্বরধ্বনি মানে কি স্বরধ্বনি যেগুলো আছে সেগুলোর পরে যদি তোমার ছ হসন্ত থাকে তাহলে ছ হসন্তের স্থানে কি হবে চ ছ হবে। যেমন দেখো এখানে কি লেখা আছে, এক যোগ ছত্র একচ্ছত্র। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার এখানে যে একচ্ছত্র দেওয়া আছে এই কটা তো আপনার ব্যঞ্জন বর্ণ, এখানে আবার আপনার অ পাইলেন কোথায়? তাহলে তোমাদের বলেছিলাম না প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা অলুকায়িত থাকে, এই জন্য এটা কি হয়েছে ব্যঞ্জন বর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ হয়েছে, বা স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ হয়েছে। যখন যেহেতু এখানে কর নিচে স্বরীয় লুকানো আছে এই জন্য কি লেখা আছে এক যোগ ছত্র একচ্ছত্র। আচ্ছা, এখানে এই কর নিচে অটা লুকায়িত আছে এবং ছ হসন্ত, এই ছটা এখানে দেওয়াই আছে, সুতরাং কি হচ্ছে চ ছ হচ্ছে, এটা মনে রাখবে। যেমন দেখো অঙ্গ, এখানে একটা অলুকায়িত আছে এবং ছেদ, যেহেতু ছ আছে তাহলে আমরা কি বলছি স্বরীয় যোগ ছ, কি হবে ছয় ছ, অঙ্গচ্ছেদ, তাহলে কি হচ্ছে অঙ্গচ্ছেদ হচ্ছে, ইজিলি ভেরি ইজি। এই দেখো কত সোজা। দেখুন স্বচ্ছন্দ, এখানে অলুকায়িত আছে, সযোগ ছন্দ স্বচ্ছন্দ ছয় ছ হচ্ছে, প্রযোগ ছদ প্রচ্ছদ, দেখেছ, মুখযোগ ছবি মুখচ্ছবি, বৃক্ষযোগ ছায়া বৃক্ষ ছায়া, কত সুন্দর সুন্দর উদাহরণ। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে, বৃক্ষ ছায়া প্রচ্ছদ এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা দেখি আমরা আর কি আছে এখানে। আচ্ছা, সরেয়া যোগ ছ আচ্ছ, এখানেও সেম জিনিস হবে কিন্তু এখানে হবে সরেয়া, এবং সরেয়া যোগ ছন্ন আচ্ছন্ন, সরেয়া যোগ ছাদন আচ্ছাদন, সরেয়া সরেয়া যোগ কি ছাদন, সকারের ছা দকারের দো দ, ছাদন আচ্ছাদন। এখানে সরেয়া দেওয়াই আছে, তোমার যদি প্রশ্ন করে যে এখানে এটা সন্ধি বিচ্ছেদ করো আচ্ছাদনের তাহলে কিভাবে করবে বলে দিচ্ছি দাঁড়াও। দেখো এখানে কি দেওয়া আছে সরেয়া দেওয়া আছে, তাহলে তুমি সরেয়া লিখবে সরেয়ার মতো, এবং চয় ছ যোগ যোগ আকার দ নন্তন্য, এই তিনটা দেওয়া আছে। তো আমরা কি জেনেছি যখন চ ছ থাকবে তখন কি হবে ছ হবে। দেখো এখানেও ছ হচ্ছে চ ছর জন্য, এখানেও ছ হচ্ছে এবং এই পরটা তো ছ হবে, তো এটা তো তোমাদের ইজিলি পারবে ইনশাল্লাহ। আচ্ছা, রস্যই যোগ ছ হসন্ত ইচ্ছক, পরিযোগ ছেদ ছদ পরিচ্ছদ, দেখেছো র, এই যে র কিন্তু হবে না, এখানে কি দেওয়া আছে রস্যিকার দেওয়া আছে, দেখেছো বলেছিলাম না রস্যিকার হবে এখানে, পরিযোগ ছদ পরিচ্ছদ, পরিযোগ ছন্ন পরিচ্ছন্ন, মানে তোমাদের কোনো কিছু করতে হবে না, সব তো এই যে এই ছটা যে চ ছ হবে এটা মনে রাখতে হবে। আর এই যে পরিচ্ছদ এটা তো পরির মতো লিখবে যেভাবে দেওয়া আছে সেম টু সেম লিখবে, দেখেছো কত ইজি। যে কথা যোগ ছলে কথার ছলে, পরীক্ষা পরীক্ষা যোগ স্থলে, পরীক্ষা যোগ ছলে পরীক্ষার ছলে, প্রতিযোগ ছবি প্রতিচ্ছবি, দেখেছো কত সুন্দর। আর এখানে সূত্র তো দেওয়া আছে স্বরের পরে, মানে যদি কোনো স্বরবর্ণের পরে তুমি ছ দেখতে পাও তাহলে কি হবে ছয় ছ হবে। এই যে এখানে দেখুন রসিকা রসিকার স্বরবর্ণ, এই জন্য কি হচ্ছে রসিকার হচ্ছে। কথা কথার আকার সরেয়া সরেয়া কি স্বরবর্ণ, বৃক্ষ এখানে অ আছে একটা, প্রচ্ছদ এখানে একটা অ আছে, স এখানে একটা অ আছে, পরীক্ষা এখানে সরেয়া আছে, প্রতি এখানে রসিকার আছে, এখানে দীঘিকার আছে, আবার এখানে আকারও আছে, বুঝেছো। আচ্ছা, আমরা তাহলে নিয়ম নাম্বার 3-এ চলে যাই, আমরা একটু ফাস্ট ফাস্ট করবো, তোমরা না বুঝতে পারলে কিন্তু অবশ্যই বলবে আমাকে, হ্যাঁ। আচ্ছা দেখো কি লেখা, নিয়ম 3, তৎ বা খণ্ডত্ব কিংবা দয়ের পরে চ কিংবা ছ থাকলে ত বা দ স্থানে চ হয়। যেমন
ত যোগ চ, চ চ, উদ্যোগ চারণ উচ্চারণ। দেখো এখানে কি দেওয়া আছে? খণ্ডত্ব দেওয়া আছে, এখানে চ দেওয়া আছে। আমরা কি পড়েছি? যদি ত কিংবা দ মানে এই দুইটার পরে যদি, দাঁড়াও, এই দুইটার পরে যদি তোমার চ কিংবা ছ থাকে তাহলে কি হবে? ত বা দ স্থানে কি হবে? চ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পেলাম? তৎ চুমুক দিলেই চচ করে ওঠে, মানে তৎ যদি থাকে তাহলে চচ করে ওঠে, মানে চ বসন্ত হবে আর কি। এটা আমি লিখেছি সুন্দর করে, যদি মনে থাকতে পারে। উদ্যোগ চারণ উচ্চারণ, চলযোগ চিত্র চলচ্চিত্র, দযোগ চ চয় চ, বিপদযোগ চিন্তা বিপদ চিন্তা, তৎযোগ চিত্র তৎচিত্র। দেখেছো সবগুলা এই যে উদাহরণ দেওয়া আছে এখানে, এগুলা মনে রাখতে হবে। এই উচ্চোচ্চারণ আছে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষায় আসে। এই উচ্চোচ্চারণ, এই উদাহরণটা পরীক্ষায় অনেক টিচারদের ফেভারিট। এটা চলচ্চিত্র, এটাও টিচারদের ফেভারিট। মাঝে মাঝে তোমাদের একসাথে 3টা অপশন দিতে পারে, একসাথে 4টা অপশন দিয়ে বলতে পারে যে এখান থেকে কোন 4টা উত্তর। বিপদযোগ চিন্তা বিপদ চিন্তা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেছো বিপদযোগ চিন্তা। এখন যে তোমাদের প্রশ্ন যদি আসে বিপদ বিপদ চিন্তা, এটা আসে না বিপদ চিন্তা, এখন তোমাদের মনে হতে পারে যে বিপদ চিন্তা আবার কি, এটা কিভাবে করব? তখন মনে রাখবে এখানে যে বিপদ, বিপদ হবে এখানে দ হসন্ত হবে, আর চিন্তা আছে না, চিন্তা চিন্তার মধ্যে থাকবে। সুতরাং চয় চ যেহেতু আছে এখানে চ হবে, এটা তো জানা কথাই। ঠিক আছে, তৎযোগ চিত্র তৎচিত্র, উদ্যোগ ছেদ উচ্ছেদ, চলযোগ ছবি চলৎ ছবি, উচ্যোগ ছেদ উচ্ছেদ। এই যে উচ্ছেদটা আছে না, এটাও পরীক্ষায় আছে, আমি দেখেছি ছোটবেলায় আমাদের অনেকে আসতো এই পরীক্ষায়। তৎযোগ ছবি তৎছবি, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনোযোগ দিয়ে পড়বে। তোমাদের কিন্তু লিখতে হবে, না লিখলে কিন্তু মনে রাখতে পারবে না। আচ্ছা আমাদের কুইজ এসে পড়েছে আবার, দেখি এবার কে কুইজে বস হয় আমাদের। আচ্ছা দেখি কে পারবে এটা। 1 নাম্বার, সর্যোগ আনন সরানন, এখানে ট কি রূপে রূপান্তরিত হয়েছে, দেখি কে পারে। স্যার ক নাম্বার ড। ভেরি গুড। ডকে আমরা ডসনেরও কিন্তু লিখি, বুঝেছো? এই জন্য মনে রাখবে এটা, ডকে আমরা ডসনেরও হিসাবেও লিখি, মানে জিনিসটা সেমই আসলে, কিন্তু আমরা উচ্চারণ করি হলো রোশনের র। এই যে রোশনের র, রোশনের র একটা ফোঁটা হয় আর কি। সেকেন্ড কোশ্চেনটা কি? ভেরি গুড মাহফুজ, ভেরি গুড, তুমি ভালো পারছো দেখছি। আচ্ছা সেকেন্ড প্রশ্নটা দেখি কি, গুড স্টুডেন্ট কে কে হতে পারে আবার। তৎযোগ অন্ত তদন্ত, এখানে কোন সন্ধি হয়েছে বলো তো? স্যার ব্যঞ্জন সন্ধি। ভেরি গুড ভেরি গুড, এখানে যেহেতু ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে? স্বরবর্ণ, তাহলে আমরা কি পড়ছি? ব্যঞ্জন আর স্বরবর্ণ মিলে কি সন্ধি হয়? ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি হয়, ভেরি গুড। আচ্ছা দেখি আমরা, শুভযোগ অন্ত শুভন্ত, এটা কোন ধরনের সন্ধি ঘটেছে এখানে, দেখি বলতে পারো নাকি কেউ? প থাকলে কি হবে আমরা পড়েছি? স্যার প থেকে ব। ভেরি গুড, আমরা পড়ছি না প থাকলে ব হয়, দেখেছো এখানে এসেছে। এই পর নিচে কিন্তু একটা হসন্ত হবে, মনে রাখবে। এখানে অথবা আমি দিতে ভুলে গিয়েছিলাম, আমি দিয়ে দিচ্ছি এখন, সেটা হসন্ত হবে। আচ্ছা ঠিক আছে, দেখি এরপরে কি আছে, কি প্রশ্ন আছে আমাদের এখানে ইম্পর্টেন্ট। একযোগ ছত্র, এই যে তুমি কিন্তু বস স্টুডেন্ট হয়ে গিয়েছো এখন, মনে রাখবে এটা। আচ্ছা একযোগ ছত্র একচ্ছত্র, এখানে 6 স্থানে কি পরিবর্তন হয়েছে, দেখি এটা পারো কিনা। এটা কিন্তু মাত্র পড়েছি। স্যার স থেকে ছয় স হয়েছে। ভেরি গুড ভেরি গুড, কংগ্রাচুলেশন, তুমি বস স্টুডেন্ট হয়ে গিয়েছো আবারও। দেখি 5 নাম্বারটা কে পারে। কোনটি স্বরে ব্যঞ্জনে সন্ধির সঠিক উদাহরণ? কোনটি স্বরে ব্যঞ্জনের সন্ধির সঠিক উদাহরণ? উদাহরণ, ইয়ে। পরিযোগ ছন্ন পরিচ্ছন্ন। ভেরি গুড ভেরি গুড, গুড বয়, ভেরি গুড। পরিযোগ ছন্ন কেন হয়েছে দেখতে পেয়েছো? কারণ এখানে কি দেওয়া আছে? হ্যাঁ বর্ণ, আর এখানে কি দেওয়া আছে? ছ। ব্যঞ্জন বর্ণ ছ, ব্যঞ্জন বর্ণ কিন্তু ছ, আর এখানে এই জন্যই হয়েছে। আর এটা হবে না কেন? এখানে হয়েছে ব্যঞ্জন দেওয়া আছে, এখানেও স্বর দেওয়া আছে, এই জন্য এটা ব্যঞ্জনের স্বরে হবে, কিন্তু স্বরে ব্যঞ্জনে হবে না। আর এখানে কি দেওয়া আছে? খণ্ডত্ব, তার মানে একই, এই দুটো একই। আর এখানে উদ্যোগ চারণ, এখানে কি খণ্ডত্ব, আর এখানে কি ব্যঞ্জন, মানে দুটাই ব্যঞ্জন, এই জন্য এটা হবে না, এই জন্য খ হয়েছে। ভেরি গুড, মাহফুজ কিন্তু এবার বস স্টুডেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমাদের আরো কিছু প্রশ্ন আছে, দেখি। মুখযোগ ছবি কোন নিয়মে সন্ধি অনুসার হচ্ছে বলতো, এটা কে পারবে?
স্যার ছ থেকে ছ। ভেরি গুড, ভেরি গুড। দেখি এটা পারি কি? এটা কিন্তু আমি পড়েছি, মাত্রই পড়েছি এটা। স্যার স্যার দ যোগ চ। দ যোগ চ, ভেরি গুড। এই যে এখানে চর জন্য কি হয়েছে? বিপদ চিন্তা। স্যার চয় চয় হয়েছে। চয় চয় হয়েছে, ভেরি গুড। আর এখানে দ যোগ চ হয়েছে, ভেরি গুড। বাহ, মাশাআল্লাহ, তুমি দেখি অনেক ভালো পারছো, দেখি অনেক ভালো পারছো, ভেরি গুড। উদ্যোগ ছেদ, উচ্ছেদ, এখানে সন্ধি কঠিন অনুযায়ী হয়েছে, দেখি এটা কি পারে নাকি? স্যার ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধি। শিওর? দেখো, ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধি, ভেরি গুড, ভেরি গুড। কেন হয়েছে বুঝেছো তো? এখানে খণ্ডত্ব দেওয়া আছে, আর এখানে জি কি স্যার। দেওয়া আছে? ছ। ছ। তৎযোগ ছবি, তৎছবি, এটা কি হবে দেখি? এটা এক সেকেন্ডে বলতে পারবে কে? তৎযোগ ছবি, তৎছবি সন্ধি অনুসারে কোন রূপান্তর ঘটেছে? স্যার ত যোগ ছ। দ যোগ ছ। ভেরি গুড, ছয় দ ছ। যোগ ছ, ছয় ছ, ভেরি গুড, ভেরি গুড। 10 নম্বর একটা আছে, এটাও অ্যান্সারটা আমি বলে দিই। স্বরে ব্যঞ্জনের সন্ধি, যেহেতু এখানে স্বর বর্ণ দেওয়া আছে রস্বীকার, এবং এখানে ছ দেওয়া আছে, জন্য স্বরে ব্যঞ্জনে হবে এটা। তোমরা আবার র দেখে ভেবেও না আবার এটা কিন্তু ব্যঞ্জনে ব্যঞ্জনে হবে না, এটা হবে র র। এখানে যে এখানে একটা রস্বীকার দেওয়া আছে না, এই জন্য এটা হবে কি? স্বরে ব্যঞ্জনের সন্ধি। জি স্যার। আচ্ছা, নিয়ম 4, নিয়ম 4 দেখবো আমরা। আচ্ছা, নিয়ম 4 কি? ত বা খণ্ডত্ব কিংবা দ এরপরে বর্গের জ কিংবা ঝ থাকলে সন্ধিতে দুই মিলে জ জ হয়। মানে ত যোগ জ হচ্ছে যমজ ভাই। কি ত যোগ জ কি যমজ ভাই, মানে ডাবল জ। এই দেখো কি লিখেছে, ত যোগ জ জয় জ, উদ্যোগ জীবন, উজ্জীবন। উদ্যোগ জীবন কি? উজ্জীবন। মানে এখানে খণ্ডত্ব হয়েছে, আর এখানে কি হয়েছে? বর্গের জ হয়েছে, যে প্রশ্ন দেওয়া আছে আমাদের। তাহলে কি হচ্ছে এটা? উজ্জীবন। এই যে উজ্জীবন। উদ্যোগ জল, উজ্জ্বল। দেখেছো কত সোজা? খণ্ডত্ব বা ত কিংবা দ এর পরে বর্গের জ কিংবা ঝ থাকলে কি হচ্ছে? বর্গের জ বা বর্গের জ এর নিচে ঝ। আচ্ছা, উজ্জ্বল, উজ্জীবন। আচ্ছা, উজ্জ্বলে এটা কিন্তু ঝ, এটা কিন্তু ব লিখো না তোমরা। উজ্জ্বল বাংলা লিখো, এটা কিন্তু ঝ লিখবে, এটা কিন্তু ব লিখবে না, এটা কিন্তু ঝ দেওয়া। দেখা যাচ্ছে না তোমার, কিন্তু এটা কিন্তু ঝ দেওয়া। সৎযোগ জন, সজ্জন। তৎযোগ জন, তজ্জন। এটা ইম্পর্টেন্ট। অনুরূপ উজ্জীবন, যাবজ্জীবন, কজ্জ্বল, জগজ্জীবন। আচ্ছা, এই যে চারটা আছে না, এই চারটা কিন্তু আমাদের এক্সাম্পল থাকবে। এই লাস্ট পরের ক্লাসে আমি কিন্তু জিজ্ঞাসা করবো এই চারটা সন্ধি বিচ্ছেদ কি। এই দুইটা, এই চারটা এক্সাম্পল করবে, এখান থেকে আবার প্রশ্ন আসতে পারে কিন্তু। এটা ইম্পর্টেন্ট আছে অনেক। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? না স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। স্ক্রিনে মনে হয় কারেন্ট চলে গিয়েছিল। আচ্ছা, দেখো, সুতরাং আমরা দেখি তাহলে। হুম, আচ্ছা, এরপরে দ যোগ জ, বিপদযোগ জনক, বিপদজনক। তৎযোগ জাতীয়, তৎজাতীয়। কুজ্যোগ ছটিকা, কুজ্ঝটিকা। দেখেছো? ত যোগ ঝ, বর্গের জয় ঝ, এখানে কি হয়েছে? ত যোগ ঝ, বর্গের জ, নিচে ঝ। কুজ্যোগ ছটিকা, কুজ্ঝটিকা। এখানে কি হচ্ছে? বিপদ জনক, বিপদজনক। দেখেছো ইজিলি? এখানে দ আমরা পড়েছি না, দ এর পরে বর্গের জ থাকলে কি হবে? ছ থাকলে কি হবে? দুই মিলে বর্গের জয় জ বা বর্গের জয় ছ হবে। দেখছো? এটা হচ্ছে যে এই যে বিপদ দ বর্গের জ কি হচ্ছে? বর্গের জয়, বর্গের জ। ত দ বর্গের জ কি হচ্ছে? বর্গের জয়, বর্গের জ। ত যোগ ঝ, এই যে আমরা পড়েছি ত বা ঝ, এই যে ঝ কি হচ্ছে? জয় ঝ। দেখেছো? এগুলো কিন্তু অনেক জি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিছু বলেছো মাহফুজ? স্যার বললাম। জি স্যার। ভেরি গুড। এটা হচ্ছে কুচ্ছটিকাটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, বুঝতে পেরেছো? এটা বানান ধরতে পারে, এবার সন্ধি হিসাবেও আসে এটা। আচ্ছা, ডাঙা দেখলে ত দ লাফিয়ে লাফিয়ে ডর ড হয়, এটা কিন্তু মজার একটা জিনিস লিখে দিয়েছি। মানে ডাঙা দেখলে, আর এটা তো তজ ধমস ভাইয়াদের নিয়ম বা পাস যেটা, ত খণ্ডত্ব কিংবা দ এর পরে ড কিংবা ঢ থাকলে ত দ স্থানে ডসনে র হয় বা ড হয়। যেমন দেখো,
ত যোগ ড, ড, উদ যোগ দিন, আমরা কি বলেছি খণ্ডত্ব মানে কি ত পড়েছি না, এজন্য কি ড, ত যোগ ড উদ্দিন, দ যোগ ঢ, এত ঢাকা ঢক্কা, তার মানে কি এত ঢক্কা, এই যে ঢ এসেছে দেখেছো, দ আর ঢ কি হয়েছে, ড হয়েছে। ত যোগ তালেবেশ কি হয়েছে, উদ যোগ শ্বাস উচ্ছ্বাস, উদ যোগ শৃঙ্খল উচ্ছৃঙ্খল, উদ যোগ সল উচ্ছল। এটা ইম্পর্টেন্ট। দেখো তোমরা তো হয়তো বা প্রশ্ন আসতে পারে উচ্ছল এটার সঙ্গে বিচ্ছেদ কি, তোমরা হয়তো বা ভাবতেই পারবে না যে তালেবেশ হবে, ভাবতে পারবে না, কিন্তু আসলে কি হবে, তালেবেশ হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রুল, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এই তিনটা, এই যে নিয়ম 5 সবগুলোই অনেক ইম্পর্টেন্ট। এগুলো প্রশ্ন আসতে পারে, যদি টিচার চায় যে তোমাদের একটু কঠিন করে প্রশ্ন করবে, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, বুঝেছো। উড্ডীয়মান উচ্ছ্বাস উচ্ছৃঙ্খল। আচ্ছা 10 নম্বর নিয়ম দেখো। আচ্ছা, ডাঙা দেখলে ত দ লাফিয়ে ড ড হয়, এটা মনে রাখবে, যে আমি যে লিখে দিয়েছি, তার মানে এটা মুখস্থ করলেই পারবে। ডাঙা দেখলে ত দ লাফিয়ে ড ড হয়, এটা মনে রাখা সবচেয়ে সহজ হবে তোমাকে। ত কিংবা দ এর পরে হ থাকলে ত দ স্থানে দ হয়, এবং হ স্থানে ধ হয়, এবং দুই মিলে দয় ধ হয়, যেমন দদ হয়। যেমন আমি কি লিখেছি, দ হ দেখা হলেই দদ বানায়, মানে দুধ বানায়, আসলে দুধটা আমরা লিখতে পারবো না, তাহলে কি লিখেছি, দদ বানায়। আচ্ছা, তাহলে ত এবং কিংবা দ এরপরে যদি হ হসন্ত থাকে, তাহলে ত আর দ এর স্থানে কি হবে, দ হবে, এবং হ স্থানে ধ হবে, এটা মনে রাখবে। এখানে দুইটা জিনিস চেঞ্জ হবে। তাহলে দেখো, ত যোগ হ সমান সমান দ যোগ ধ, দয় ধ, উদ যোগ হার উদ্ধার। তাহলে এই যে খণ্ডত্বর জন্য কি হচ্ছে, ত দ হচ্ছে, আর এই যে এখানে হ আছে, এই হর জন্য কি হচ্ছে, ধ হচ্ছে, মানে এখানে দুইটা জিনিস চেঞ্জ হচ্ছে। নিয়ম 10 নাম্বার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিয়ম নাম্বার 10, আমি রেড মার্কার দিয়ে এটা মার্ক করে দিচ্ছি। নিয়ম নাম্বার 10 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, যেমন দেখো এই যে উদাহরণটা, প্রথম উদাহরণটা উদ্ধার, তোমাদের কিন্তু মনে হতে অন্য কিছু মনে হতে পারে যে উদ্ধার আসলে এটা কিভাবে হবে, না না না, এটা কিন্তু এভাবেই হবে, যে ত থাকলে কি হবে, দ হবে, হ থাকলে কি হবে, ধ হবে, এবং এটা দুটা মিলে কি হবে, দয় ধ হবে। উদ্যোগ হত উদ্ধত, দেখেছো খণ্ডত্ব আছে, এখানে দ হয়েছে, হ আছে দেখে ধ হয়েছে। উদ্যোগ ঋত উদ্ধৃত, মানে খণ্ডত্ব দেখে দ হয়েছে, হ থেকে ধ হয়েছে। তাহলে ত আর হ যদি তুমি দেখবে, তখনই মনে রাখবে ত বানাবে দ, ধ বানাবে ধ, মানে তারা দুজন মিলে কি বানাবে, দত বানাবে, দত। আচ্ছা, মজা করে তুমি দ্রুত বলতে পারবে এখানে। আচ্ছা, দ যোগ হ, দয় ধ, এটা তো বললাম। তজ্জগ হিত তদ্ধিত, এই যে এই তজ্জগ হিত তদ্ধিত, এইটা যে কতবার পরীক্ষায় এসেছে, বড় বড় পরীক্ষায়, তোমাদেরকে কিভাবে বুঝাই এটা, কত বড় পরীক্ষা যে এসেছে এগুলো, এগুলো তোমাদের ফাইনাল এক্সামে আসতে পারে কিন্তু। আর সন্ধি যখন পড়বে, একবার সারা জীবনের জন্য মনে থাকে যাতে এভাবে পড়বে, কারণ এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। পদ যোগ হতি পদ্ধতি, দেখেছো যে দ ছিল, এই জন্য কি হয়েছে, দই থেকেছে, এবং হর জন্য কি হয়েছে, ধ হয়েছে। আচ্ছা, নিয়ম নাম্বার 11, দন্ত্য কিংবা ম পরে বর্গের প্রথম ধ্বনিতে সন্ধিতে পঞ্চম ধ্বনিতে পরিণত হয়। যেমন দেখো, ক হচ্ছে ম উম, দিক যোগ নির্ণয়, দিক নির্ণয়, এটা অনেক ইম্পর্টেন্ট। এরপর কি বাঘ যোগ ময়, বাঘময়, এটা অনেক ইম্পর্টেন্ট। ট যোগ ন, ষট যোগ মাস, সন্মাস, এই যে পরীক্ষা আসে এগুলো, এই যে জিজ্ঞেস করবে যে এটা দিয়ে কি হবে অ্যান্সার, এটা দিয়ে অ্যান্সার কি হবে, এটা কোন নিয়ম ফলো করতেছে, এগুলো অ্যান্সার প্রশ্ন জিজ্ঞেস করবে। এরপর জিজ্ঞেস করবে ত যোগ দন্ত নয়, এখানে কোনটার উদাহরণ, এরপর তোমাদের এটা দিবে। উদ্যোগ নয় অনুদ্যয়ন, দেখেছো প্রশ্ন লেখা আছে কি, দন্ত নয় কিংবা মর পরে যদি বর্গ, বর্গ কোনটা, ক চ ট ত প, প্রথম ধ্বনি সন্ধিতে পঞ্চম ধ্বনিতে পরিণত হয়। যেমন দেখছো বাঘ, বাঘ কি হয়েছে, উম্ম হয়েছে, খণ্ড তো কি হয়েছে, দন্ত ন হয়েছে। আচ্ছা, এই জন্য বর্গটা মনে রাখতে হবে, আমি এই বর্গটা পরের ক্লাসে সুন্দর করে লিখে দিব তোমাদেরকে, তোমরা সেটা মুছতে হবে, বা ক্লাসের একটা কাজ করতে পারো, তোমাদের যে পর টেবিল আছে না, ওটা পর টেবিলে ওইটা ঝুলিয়ে রাখবে। আচ্ছা, মনে করো 5 ভাই মিলে মিশে পঞ্চম ভাই, মানে এটাই হচ্ছে বুঝাচ্ছে যে যখন তোমাদের দন্ত ন কিংবা ম থাকবে, এবং এরপরে যদি বর্গের কোনো প্রথম ধ্বনি থাকে, সেটা কি হবে, বর্গের পঞ্চম ধ্বনিতে রূপান্তরিত হবে। আচ্ছা, বর্গের পঞ্চম ধ্বনি কোনটা তোমরা জানো, এটা হচ্ছে ত থ দ ধ ন, এটা হচ্ছে বর্গের পঞ্চম ধ্বনি। আচ্ছা, নিয়ম নাম্বার 12তে যাই আমরা। আগে ম হসন্ত এবং পরে ক খ গ ঘ ঘ এর যে কোনো থাকলে সন্ধিতে ম স্থানে অনুস্বার বা উম হয়, আমরা এটাকে বলি আর কি। যেমন ম যোগ ক সন্ত, সরি বিষয় এই 19 ক যোগ ক ক, অলম যোগ কার অলংকার, এটা অনেক ইম্পর্টেন্ট। অলম যোগ কার কি, অলংকার। অহম যোগ কার অহংকার, দেখেছো এখানে কিন্তু সবগুলাই নিয়ম পরিণত হচ্ছে, যে নিয়মটা দেওয়া আছে এটাই কিন্তু প্রয়োগ হচ্ছে, তুমি যদি খেয়াল করো দেখতে পাবে। আগে ম এবং পরে ক খ গ, এগুলো যে আগে ম
পরে ক খ গ যে কোনো যদি থাকে সংযুক্ত কি হবে, মরস্থানে অনুস্বার হবে। দেখেছো, এই অনুসার হচ্ছে, এই অনুসার হচ্ছে এখানে। সমযোগ কলন সংকলন, সংযোগ কীর্ণ সংকীর্ণ, সংযোগগত সঙ্গত, সংযোগগীত সঙ্গীত সঙ্গীত সঙ্গীত, সংযোগ ঘ সংঘ, সংযোগ ঘাত সংঘাত। মানে ম দেখলে কি করবে, অনুসার বসিয়ে দিবে, শেষ। সিম্পল বিষয়, ম দেখলে অনুসার বসিয়ে দিবে। এখানে আমাদের কিছু প্রশ্ন আছে, আমরা একটা প্রশ্ন দেখি। প্রথম দেখি, বলো তো প্রথমটা কেউ কি বলতে পারবে কিনা? প্রথমটা পারবে? এক নম্বরটা বলতে কেউ? উদ প্লাস জীবন সমান সমান উজ্জীবন, এখানে কোন ধরনের সন্ধি ঘটেছে? ব্যঞ্জন সন্ধি। ভেরি গুড, ভেরি গুড। বাকিদেরও বলতে হবে, রোকেয়া আক্তার, মামুন খান, শহীদুজ্জামান, ভালো মানুষ, তোমাদেরও বলতে হবে কিন্তু। সৎযোগ জন, দেখি এটা কি পারে? সৎযোগ জন, জি, ত প্লাস বর্গিত সমান জয় জ। ভেরি গুড। আমরা কি বলেছিলাম, তযোগ জ থাকলে কি হবে, যমজ ভাই হবে, তাই না? জি স্যার। ভেরি গুড। দেখেছো, ওগুলো কিন্তু কাজে লাগছে এখন, ওগুলো কিন্তু মনে রাখবে, মনে রাখলে সহজ হবে তোমার জন্য, বুঝেছো? আচ্ছা, দেখি আমরা পরের প্রশ্নটা কি। উদ্যোগীয়মান, এটা কি হবে বলতো? ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধি। দেখি তো হয়েছে কিনা। ভেরি গুড। দেখি আমাদের আরো আছে নাকি পড়া। এই এমসিকিউ গুলো আছে, দেখি আমরা এমসিকিউ গুলো কমপ্লিট করবো, এরপরে তোমাদেরকে ছুটি দিব। এমসিকিউ গুলো দেখি তাহলে। তাহলে আমরা মাত্র পড়েছি এটা তো অযোগ্য, উড্ডীয়মান পড়েছি, উচ্ছ্বাস উচ্ছ্বাস পড়িনি। দেখি উচ্ছ্বাসটা কে পারে, উচ্ছ্বাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে সন্ধিতে কোন রূপান্তরিত হয়েছে দেখি ভালো কিনা। ত যোগ তালে বর্ষা সমান সমান চয় ছ। দেখি তো হয়েছে কিনা এটা। ভেরি গুড। আমরা রুলস কি বললাম তাহলে? যদি তোমার চয় ছ থাকে তাহলে সেটা ত এবং যোগ তালেবের স, এটা রূপান্তরিত হবে। তাহলে দেখো কি লেখা, উদ্যোগ শ্বাস কি হবে, উচ্ছ্বাস। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু। মাহফুজ, রোকেয়া, ভালো মানুষ যারা আছে, মনে রাখবে। তারপর মামুন খান, জামান, মনে রাখবে কিন্তু এটা। তোমরা রেসপন্স করবে ক্লাসে, রেসপন্স না করলে বুঝবে কিভাবে? এটা কিন্তু অনেক সুন্দর একটা পড়া হচ্ছে আমাদের। আচ্ছা, তজ্জকিত, তদ্ধিত, এটা কি হবে দেখি, বলো বলো তো কেউ। তজ্জক হিত। স্যার কিন্তু আমরা তজক তয় ধ। ভেরি গুড। দ থাকলে কি হবে, দ হবে, এবং হ থাকলে ধ হবে, আমরা বললাম না একটু আগে। বা যদি ত জি থাকে তাহলে কি হবে? দ হবে, আমরা পড়েছি কিন্তু, এটা মনে রাখবে। দেখছো, এটাই দেওয়া আনসার। 6 নাম্বারটা দেখি আমরা কে পারি। বাণিজ্য বিনিময় হয়, সঙ্গীতে কি পরিবর্তন হয়েছে? ক থেকে তয় ম। দেখি তো হয়েছে কিনা। কয় থেকে তম। ভেরি গুড। তুমি তো বস স্টুডেন্ট অর্জন করে ফেললে, বস স্টুডেন্টের খেতাব অর্জন করে ফেললে। ভেরি গুড, ভেরি গুড। বস স্টুডেন্টের খেতাব অর্জন করে ফেললে তুমি। বিজ্ঞ নয়, নয়, এটা কি পারবে দেখি তো। এটা কিন্তু আমরা একটু আগে দাগিয়ে দিয়েছি এটা, হা হা হা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে কটা কিসে রূপান্তরিত হয়েছে বলো তো? সারঙ্গ। ভেরি গুড মাহফুজ, ভেরি গুড। তুমি তো দেখি বাংলাতে অনেক ভালো পারো। তুমি কি বাংলা বিদ হওয়ার ইচ্ছা আছে তোমার? স্যার আমি ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছা আছে। ভেরি গুড। ইংলিশ বাংলা দুইটাকে ভালোবাসতে হবে আমাদের। বাংলা কিন্তু আমাদের মাতৃভাষা, এটা জানো তো, তাই না? এই বাংলা স্যার নিয়ে মানুষ কত, হ্যাঁ,
স্যার আমার মেইন ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি মেইন ইঞ্জিনিয়ার হবে। দেখো অহম যোগ কার, এটা কে পারবে দেখি তো। এটা স্যার কিন্তু ম আমি, থেকে হয়েছে। হ্যাঁ স্যার ম থেকে উঙ্গ হয়েছে। ম থেকে উম হয়েছে এটা। এটা আসলে আমরা আরেকবার করে দেখে আসি জিনিসটা, যে এটা ম থেকে যে ম যদি থাকে তাহলে কি হবে, 19 বা উম হবে। তার মানে এখানে কি দেওয়া আছে দেখেছো, এটা আমাদের এসেছে যে মাত্র কিন্তু পড়েছি। সুতরাং এগুলা কিন্তু ইম্পর্টেন্ট অনেক, এগুলা মনে রাখবে সবসময় যে 19 হবে এমনটাও না, মাঝে মধ্যে 19 নাও দেওয়া থাকতে পারে। এই যে অহংকার কি হচ্ছে, ম হচ্ছে, দেখেছো উম হচ্ছে। এখানে কিন্তু প্রশ্ন তোমার, তুমি হয়তো ভাববে যে ম থেকে তো 19 হওয়ার কথা, এখানে 19 তো দেওয়া নাই, এটা পরে টিচার সাথে ঝগড়া করবে। কিন্তু আসলে কিন্তু এমনটা না, বইতে দেওয়া আছে হয় উম থাকবে নাহলে 19 থাকবে, যে কোনো একটা থাকবে, বুঝেছো। এই জন্য এই প্রশ্নটা কিন্তু একটু বস টাইপের প্রশ্ন ছিল। আর মাহফুজ বস হয়ে গিয়েছে, লেজেন্ড প্রশ্ন আসছে খুব সামনেই, দেখি পারে কিনা মাহফুজ। দেখি 9 নাম্বারটা কে পারবে, দেখি তোমাদের মধ্যে কে বস হতে চায় আবার। সম প্লাস গীত সঙ্গীত, এখানে সন্ধিতে কোন পরিবর্তন হয়েছে? স্যার গ নাম্বার। ম হয়েছে কি উম্ময় গ, ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ তুমি দেখি অনেক ভালো পারছো। ম গ হয়েছে, বা আচ্ছা আচ্ছা উম্ময় গ সঙ্গীত, না না না, এখানে তো উম্ম গ হবে না, গ হবে, দেখেছো। এই যে ম গ হয়েছে, এখানে 19 আছে না, 19টা ম হয়ে গিয়েছে এবং মটা কি হয়েছে, গ হয়েছে, বুঝেছো। জি স্যার। 10 নাম্বারটা দেখি তো কে পারে। তর্জক শৃঙ্খল কে পারবে দেখি তো। স্যার ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধি। দেখি তো, ভেরি গুড। আচ্ছা ভেরি গুড করেছো। আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আর প্রশ্ন নেই, এই কয়টি ছিল। তোমাদের যদি আরো কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করো, আর যাদের প্রশ্ন নেই তারা তোমরা লিভ নিতে পারো, ঠিক আছে।